হকারদের সরিয়ে দিলে কি সত্যি উন্নয়ন হবে, নাকি জিডিপি আরও দুর্বল হবে আমাদের দেশের? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওকে, চলুন শুরু করি। হকারদের নিয়ে আমি একটি নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত ও গভীরভাবে আলোচনা করব। হকারদের ভূমিকা, অর্থনীতিতে তাদের অবদান, তাদের সমস্যা, পুনর্বাসনের যে সম্ভাবনা এবং নীতিগত সমাধান, সব কিছুই এই সিরিজে আমরা তুলে ধরব এবং আপনাদের মতামত ও প্রশ্ন এই আলোচনার অংশ হবে। সুতরাং আপনারা সঙ্গে থাকুন। আজ আমরা এখন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আপাত দৃষ্টিতে শহরের সৌন্দর্য বা জনজাট যে মুক্তির যে প্রশাসনিক সিদ্ধান্ত বলে মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষের রুজি রুটির সংকট। পশ্চিমবঙ্গ জুড়ে হকারদের রাস্তা থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে তৎপরতা চলছে, তার অর্থনৈতিক সততা ঠিক কি? আমরা কি সত্যি একটি উন্নয়নশীল দেশ হিসাবে, ডেভেলপিং নেশন হিসাবে এই মুহূর্তে হকারদের রাস্তা থেকে সম্পূর্ণ মুছে ফেলতে পারি? এটা কিন্তু প্রশ্ন উঠছে। চলুন, আবেগ দিয়ে নয়, একদম নিখুঁত তথ্য আর অর্থনীতির ওপর ভিত্তি করে এর বিশ্লেষণ করা যাক। তো আমি সোশিও ইকোনমিক ডেটা থেকে এই জিনিসটা কিছুটা বলতে চাই। যারা মনে করেন হকাররা কেবল রাস্তার জটলা বাড়ায়, তারা অর্থনীতির আসল সমীকরণটি বোঝেন না। ভারত বা আমাদের পশ্চিমবঙ্গের এখনও একটি উন্নয়নশীল অর্থনীতি, ডেভেলপিং নেশন। আর এই ধরনের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো অসংগঠিত ক্ষেত্র, যেটাকে আমরা ইনফর্মাল সেক্টর বলি। আমি যদি এই ইনফর্মাল সেক্টর জিডিপির অবদানের কথা বলি, এটা জানা উচিত সবাইকে, প্রত্যেক জনসাধারণদেরকে জানা উচিত। আমাদের দেশের মোট জিডিপির প্রায় 45 থেকে 50% আসে এই অসংগঠিত ইনফর্মাল সেক্টর থেকে, এই অসংগঠিত ক্ষেত্র থেকে। ফুটপাতের ছোট দোকান, হকার বা ক্ষুদ্র ব্যবসায়ী এই অর্থনীতির মেরুদণ্ড। বোঝার চেষ্টা করুন, ভারতের সামগ্রিক কর্মক্ষেত্র জনসংখ্যার প্রায় 82 to 90% মানুষ এই ইনফর্মাল সেক্টরে কাজ করে জীবিকা নির্বাহ করেন। যদি আমরা বিকল্প কর্মসংস্থান না তৈরি করে এই হকারদের রাতারাতি উচ্ছেদ করি, তবে বাজারের নগদ টাকার যোগান বা আমরা যেটা লিকুইড ক্যাশ ফ্লো বলি, সেটা ধাক্কা খাবে। মানুষের ক্রয় করার ক্ষমতা কমবে এবং সরাসরি আমাদের জিডিপির গ্রাফ নিচের
নেমে যাবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। তখন এবং কেন এই পদক্ষেপ নেওয়া উচিত, এবং আমি আমি বলছি কখন এই পদক্ষেপটা নেওয়া উচিত, যে হকারদের উচ্ছেদ করা হোক বা হকারদেরকে সরিয়ে দেওয়া হোক, কখন নেবেন? অবশ্যই নিতে হবে, না কেন, অবশ্যই নিতে হবে। টাইমটা কি? তাহলে প্রশ্ন উঠতে পারে, রাস্তায় কি চিরকালেই এইভাবে বিশৃঙ্খলা চলবে? উন্নত দেশগুলোতে তো এমনটা হয় না। আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক এখানে আমাদের একটি বড় ভুল ধারণা রয়েছে। উন্নত দেশগুলো কিন্তু তাদের উন্নয়নশীল অবস্থাতে, এই ডেভেলপিং অবস্থায় হকার তাড়িয়ে বা আধুনিক হননি তারা। এইভাবে হকারদের উচ্ছেদ করে তারা আধুনিক হননি। যখন আমাদের সমাজ সম্পূর্ণ শিক্ষিত হবে, প্রতিটি নাগরিকদের বা প্রতিটি নাগরিকের জন্য আপনার ফর্মাল জব বা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থা, ফর্মাল জব থাকবে, এবং তাদের মাথাপিছু জিডিপি, পার ক্যাপিটা জিডিপি যেটাকে আমরা বলি, উন্নত দেশগুলোর সমকক্ষ হবে, তখনই কেবল হকারদের এই অসংগঠিত রূপকে পরিবর্তন করা সম্ভব। সেই সময়ে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, কারণ মানুষের কাছে বিকল্প আয়ের পথ থাকবে। আর চলুন আমরা একটা উন্নত বিশ্বের সফল উদাহরণ, আপনি যদি দেখুন সিঙ্গাপুরের হকার মডেলটা থেকে নিন। 1950 থেকে 1960 থেকে 1960 দশকে এই সিঙ্গাপুরের পরিস্থিতিও আজকের কলকাতা বা আমাদের শহর তালিকাগুলোর মতোই ছিল। রাস্তায় হকার, হাজার হাজার হকার খাবার বা অন্যান্য জিনিস বিক্রি করতেন, যার ফলে যানজট বা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতো। কিন্তু সিঙ্গাপুরের তৎকালীন দূরদর্শী সরকার তাদের ওপরে লাঠিচার্জ করেননি বা উচ্ছেদ করেননি। 1970 থেকে 1980 সালের মধ্যে যখন সিঙ্গাপুরের অর্থনীতি এগোতে শুরু করে, তখন সরকার সুপরিকল্পিতভাবে তাদের জন্য স্থায়ী হকার সেন্টার গড়ে তোলে। বোঝার চেষ্টা করুন, সিঙ্গাপুর তখন হকার সেন্টার তৈরি করে। সিঙ্গাপুর সরকার অত্যন্ত কম ভাড়ায় জল, বিদ্যুৎ এবং পরিচ্ছন্নতার সুবিধা দিয়ে রাস্তার হকারদের এই নির্দিষ্ট পরিকাঠামোর ভেতরের পুনর্বাসন দিই তাদেরকে। আর সেই হকার সংস্কৃতি সিঙ্গাপুরের অন্যতম বড় ঐতিহ্য। আপনার যে ইউনেস্কো স্বীকৃতি হেরিটেজ রয়েছে এখন বর্তমানে, এই হকার জোন, হকার সেন্টার সিঙ্গাপুরের। তো এখানে যদি আমি বলি, এই উচ্ছেদ করলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি হবে, বিশাল বড় ইম্প্যাক্ট পড়বে, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট পড়বে। আমি এই ব্যাপারে একটা অ্যানালিসিস আমি করতে চাইছি, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কীভাবে ফেলতে পারে। আমি যদি বলি পর্যাপ্ত মাথাপিছু আয় এবং বিকল্প কর্মসংস্থান ছাড়া আজ যদি আমরা এই উচ্ছেদ বা ড্রাইভ চালাই, তবে প্রতিটি সাধারণ পরিবারে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই বাস্তব উদাহরণ অবশ্যই শুনুন। ধরুন একজন হকার ফুটপাতে জামা কাপড় বা খাবার বিক্রি করে দিনে 500 টাকা থেকে 700 টাকা উপার্জন করেন। ওকে, এই সামান্য আয় তার 4 জনের পরিবার চলে।
সন্তানের স্কুলের খরচ জোটে এবং বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কেনা মানে এর মাধ্যমে কেনা হয়। আজ যদি তাদের কোনো বিকল্প না দিয়ে রাস্তা থেকে তুলে দেওয়া হয়, তবে রাতারাতি সেই পরিবারটি দারিদ্র সীমার নিচে চলে আসবে বা নিচে চলে যাবে। সন্তানটির পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এর ফলে সমাজে অপরাধ প্রবণতা এবং তীব্র ক্ষোভের জন্ম হবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। শুধু তাই নয়, মধ্যবিত্ত গ্রাহকরা যারা কম দামে এই হকারদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনেন, তাদের ওপরও আর্থিক চাপ বাড়বে। হকারদের আয় বন্ধ হওয়ায় মানে স্থানীয় বাজারের যে পাইকারি বিক্রেতা ও উৎপাদককারীদের লোকসানটা হবে, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারের কথা বলছি। উৎপাদককারীদেরও সেইভাবে সমান পরিমাণে পাইকারি বা উৎপাদককারী সমান পরিমাণ তাদের ক্ষতিগ্রস্ত হবে। তো এই ক্ষেত্রে বিকল্প অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিকল্প আপনার প্রস্তাবটা কি আমাদের? তাই আমি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে বলতে চাই, কোনো প্রশাসনিক বিশৃঙ্খলাকে সমর্থন করা নয়, বরং এটি সঠিক এবং মানবিক পলিসি ম্যান্ডেট তৈরি করা। সরকারের কাছে আমাদের মূল প্রস্তাবগুলো হলো, বা আমি বলতে চাই, উচ্ছেদ নয়, ব্যবস্থাপনা দরকার রয়েছে। যেমন রাস্তা সম্পূর্ণ বন্ধ না করে বা ট্রাফিককে বিঘ্নিত না করে নির্দিষ্ট হকার জোন বা স্ট্রিট মার্কেট মডেল, যেটাকে স্ট্রিট মার্কেট মডেল তৈরি করা হোক, চিহ্নিত করে তৈরি করা হোক। লাইসেন্স বা পরিচয়পত্র প্রতিটি বৈধ হকারকে চিহ্নিত করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হোক, যাতে তারা সরকারি নিয়মের মধ্যে থাকে, ব্যবসা করতে পারেন এবং তাদের থেকে নির্দিষ্ট কর বা ফি নেওয়া হোক, যা সরকারের রাজস্ব বাড়াবে, বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথা বলা হোক। আপনার যদি বলি, ব্যস্ততম রাস্তাগুলোতে হকারদের বসার জন্য একটি নির্দিষ্ট সময়, যেমন বিকেল 4টে থেকে বা সাপ্তাহিক ছুটির দিনে বেঁধে দেওয়া যেতে পারে, যাতে ট্রাফিক বা ব্যবসা দুটি ব্যালেন্স থাকতে পারে। আমি শেষে একটাই কথা বলবো, অর্থনীতি মানুষের জন্য। মানুষকে আভুক্ত রেখে কোনো শহরে উন্নয়ন বা সৌন্দর্য দীর্ঘস্থায়ী হতে পারে না, এটা কিন্তু মনে রাখবেন। আসুন আমরা এই গঠনমূলক বিকল্প পরিকল্পনার পক্ষে আওয়াজ তুলি, এবং যতক্ষণ না সরকার প্রতিটি হকারের পুনর্বাসনের লিখিত ব্লু প্রিন্ট দিচ্ছে, ততক্ষণ এই অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে। আপনাদের কি মতামত নিজের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যে অর্থনৈতিক সততা, যে সবার সাথে যে এই যে অর্থনীতির যে এই যে সততা যে রয়েছে, যেগুলো জিনিস আমি যে বিশ্লেষণ করলাম, এই জিনিসটা আপনি সবার সাথে শেয়ার করবেন, যেটা সবাইকে জানা অবশ্যই দরকার। এবং আমি সিরিজের মাধ্যমে একের পর এক আমি কন্টিনিউ দেব, যাতে কি আমাদের ইনফর্মাল সেক্টর কতটা ইম্পর্ট্যান্ট আমাদের দেশের মেরুদণ্ড রয়েছে, এবং তাকে স্ট্রং করার জন্য কী কী করণীয় দরকার, সেটা আমরা বিভিন্ন সিরিজে আবার আলোচনা করব। আজ এতটুকুই। কেমন লাগলো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন।
নমস্কার।